3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইখানে দেখুন আওয়ামী লীগ কর্মীরা দেশ খালি পেয়ে কি করতেছে, খুবই ভয়াবহ অবস্থা সারা দেশের মধ্যে চলতেছে। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে শাহরিয়ার তারেক। তারেক, আপনার কাছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সফর নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস, 71কে মানতে হবে সরাসরি ভাবে, আর নাহলে বলতে হবে 71 পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা অ্যাকসেপ্ট করে নেব। যেটার দুটার একটা তাদেরকে বলতে হবে। ইউনূস সাহেবকে আমি সেটাই বলবো, আপনি 32 নম্বর ভেঙে ফেলেছেন। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশে অস্থিরতা তৈরি করে চট করে তাকে দেশে ঢোকানোর জন্য সাজানো হয়েছিল ছকও। সেজন্যই কনভেনশন হলে বেশ কৌশলে আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণ। 1 বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণগ্রেপ্তার করেছে অধ্যাপক ইউনূসের সরকার। তারপরে বলছে পুলিশের মনোবল নেই, তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক ইউনূসের শাসনামলের দুরবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন। বিভিন্ন ইস্যুতে তোলপাড় বাংলাদেশ, সেটা আপনারা জানেন। এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনূস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের, বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন, মুন্সি আছেন, বিচারক আছেন বা বিভিন্ন কলাকৌশলী আছেন, প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে, যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল। কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন ঠাস করে হয়ে যায়। তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টেগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান, বাকিরা তো বাংলাদেশে থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ার্ডের প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। ইস্যুতে তোলপাড় বাংলাদেশ, সেটা আপনারা জানেন। এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনূস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার। 21 দফা তিনি দাবি জানিয়েছেন। তার মধ্যে খুব উল্লেখযোগ্য, তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের, সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে। কানাঘুষো শোনা যাচ্ছে বাংলাদেশে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে। অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয়, মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী, তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না। বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে 1 বছর আগে। তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। রবিবার এক্স হ্যান্ডেলে মুজিব তনয়া শেখ হাসিনা 21 দফা দাবি জানিয়েছেন। সেই 21 দফা দাবি কি কি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল, ডাক দিয়েছিল শহীদ মিনারে। সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল, সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোক এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল। আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে। আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন, এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। 24খানা দফা বা জুলাই সনদ যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি, অর্ধেক জিনিস বুঝতেই পারেনি। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে, এবং আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে, প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের, আর তিনি তো রয়েছেনই ভারতে। অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনূস
গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোই লক্ষ্য এখনো রাশিয়া এবং অবশ্যই ভারতের, আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও। তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ত তারা আগামী 10 বছর ধরে করতে থাকবে, কারণ বাংলাদেশকে এত পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনূস। তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে। অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয়, রমজানের আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে। সেনাবাহিনীর কথাও শুনছে না এরা, তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা। এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই, এই যে 21খানা দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই যে আলোচনা সেটা একটু অন্যরকম। তারপর ইউনূস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি। ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা। 3, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার নামে, অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। 4, পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা। 5, গত বছর আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থক এবং প্রতিবাদীদের। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশে অস্থিরতা তৈরি করে চট করে তাকে দেশে ঢোকানোর জন্য সাজানো হয়েছিল ছকও। সেজন্যই কনভেনশন হলে বেশ কৌশলে আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণ, যেখানে অংশ নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 2 থেকে 300 নেতাকর্মী। পরিচয় গোপন রাখতে ব্যবহার করতেন বিশেষ ধরনের এক কোড। এভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণ নিয়ে সব পরিকল্পনা ফাঁস করেছেন ভাটরা থানার মামলায় গ্রেপ্তার চালক লীগের সভাপতি মিলন শিকদার। আদালতে দেয়া তার জবানবন্দিতে বেরিয়ে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। রোববার তাকে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন তিনি। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে চালক লীগের সভাপতি বলেন, সোবহান গোলান্দাজ নামের এক আওয়ামী লীগ সমর্থক তাকে সেখানে নিয়ে যান। ওই সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 200 থেকে 300 নেতাকর্মী সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। তিনি সব পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলেন। এর আগে এ মামলায় বুধবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করে 7 দিন রিমান্ড চাইলে 5 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। ওই দিন শুনানিতে আদালতকে সুমাইয়া দাবি করেন তার নামে দোষ চাপানো হচ্ছে। কনভেনশন হলে আগে থেকে সবকিছুই অ্যারেঞ্জ করা ছিল। তিনি মেজর সাদিকের সাথে সেখানে গিয়েছিলেন। ওখানে কি ধরনের কাজ হচ্ছিল সে সম্পর্কে তার কিছুই জানা ছিল না বলেও দাবি করেন তিনি। এদিকে পুলিশের একটি সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় কার কি ধরনের ভূমিকা ছিল আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাঞ্চলের সি শেল নামক রিসর্টের কাটাবন রেস্টুরেন্টে এবং মিরপুর DOHS এ একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের আয়োজন করেন। এছাড়া উত্তরায় 12 নম্বর সেক্টর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর গেট সংলগ্ন সুমাইয়ার একটি ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠক হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণগ্রেপ্তার করেছে অধ্যাপক ইউনূসের সরকার। তারপরও বলছে পুলিশের মনোবল নেই, তাই ঠিক হচ্ছে না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অধ্যাপক ইউনূসের শাসনামলের দুরবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন এক সময়কার তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থা। তাদের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে 1 বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের স্বপ্নগুলো ফিকে হয়ে যেতে শুরু করেছে। যে আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো একসময় ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, আজ তারাই তার সরকারের ব্যর্থতা নিয়ে সরব। তুলে ধরছে হতাশাব্যঞ্জক প্রতিবেদন। প্রশ্ন উঠছে, ম্যাজিক ম্যান ইউনূসের প্রতি বিশ্বের সেই মোহ কেন উধাও হলো? কেন আর আগের মতো কাজ করছে না বিশ্বজুড়ে ছড়ানো পিয়ার নেটওয়ার্ক? দেশে জনসমর্থন যখন তলানিতে, তখন বিদেশেও কি বন্ধুহীন হয়ে পড়ছে নোবেল জয়ী সরকার? বিস্তারিত জানতে চলুন বিশ্লেষণ। আকাশচুম্বী স্বপ্নপূরণের আশা দেখিয়ে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 1 বছর পার না হতেই আশার বুট বালিতে ছেয়ে গেছে। শুধু দেশ নয়, বিদেশেও প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতা নিয়ে।
একসময় সরকারের ঘনিষ্ঠরাই বিদেশি মিডিয়ার কাছে খোলাখুলি তুলে ধরছেন নিজেদের হতাশা। ডক্টর ইউনূসের সরকার নিয়ে উচ্ছ্বাস দেখানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন বাজছে উল্টো সুর। সরকারের 1 বছর পূর্তি নিয়ে বিবিসি ওয়ার্ল্ডে একটি বিশ্লেষণ ছাপা হয়েছে, যার নাম দিয়েছে জুবিল্যান্ট সিন্স বাট বাম্পি রোডস আহেড ইন পোস্ট হাসিনা বাংলাদেশ, যার অর্থ হলো উল্লাস মুখর দৃশ্য, তবে হাসিনা পরবর্তী বাংলাদেশের সামনে পথ কণ্ঠাকীর্ণ। এই প্রতিবেদনের পরতে রয়েছে গত 1 বছরে সরকারের ব্যর্থতার খতিয়ান। এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করছেন পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। প্রতিবেদনের শুরুতে একটি ছবি দিয়ে বলা হয়েছে, গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এই সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করেন। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সময় গণপিটুনিতে হত্যা, মব, সন্ত্রাস, প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে। এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে। দর্শক, বিবিসির মতো আল জাজিরাও সম্প্রতি ইউনূস সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন করেছে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচল অবস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন, অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়ায় এবং সংস্কার অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে অস্থিতিশীলতার আশঙ্কা। দর্শক, আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কিছুদিন আগেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে। ইউনূস সরকারের প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট। তবে বছর পেরোতে অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা দেখা যাচ্ছে তাদের প্রতিবেদনে। আন্তর্জাতিক এসব সংবাদ মাধ্যমের পাশাপাশি প্রভাবশালী বিভিন্ন প্ল্যাটফর্ম হয়ে উঠছে সমালোচনা মুখর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাথে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও চাপ বাড়ছে অধ্যাপক ইউনূস সরকারের উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কৌশল ও নীতি নির্ধারণী একটি প্ল্যাটফর্মের নাম আটলান্টা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই সংস্থাটি গত 4 আগস্ট তাদের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে। শিরোনাম ছিল, সংকটময় মোড়ে বাংলাদেশের বিপ্লব, উন্মুক্ত নির্বাচনী সামনে এগোনোর সেরা পথ। নিবন্ধে অধ্যাপক ইউনূসের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লব হাতের মুয়া হয়ে গেছে। এতে সতর্ক করে বলা হয়েছে, জঙ্গি বেপরোয়া হয়ে উঠেছে, সংখ্যালঘুরা নির্যাতিত, রাজনৈতিক। সালাম আলাইকুম। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন, মুন্সি আছেন, বিচারক আছেন বা বিভিন্ন কলাকৌশলী আছেন, প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে, যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল। কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন ঠাস করে হইয়া যায়। তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টাইগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান, বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে। তো বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র, আমরা রাজনীতির পালাবর্তনে বা ক্ষমতার পালাবর্তনে যেই প্রতিহিংসাগুলো সামনে দেখি, বিভৎস ঘটনাগুলো দেখি, সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর, যারা আইনাঙ্গনে কাজ করেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা আরো বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 2রা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। এখন এখানে আমরা যদি দেখি, মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে সোশ্যাল মিডিয়াতে, যেখানে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন শোনা যায়। এই অডিওটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে, এটা কোনো ফেক অডিও নাকি রিয়েল।
পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে, শেখ হাসিনা বলছিলেন ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল জি নেত্রী, জি আসসালাম আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন এক মাঘে শীত যায় না। একটা কথা আমি বলি, তোমাদের কার বাড়ি পোড়াইছে কে? তখন বুলবুল বলেন উড়াই নেত্রী, ওই উড়াই সবাই জামাত বিএনপির সকলে। তারপর তিনি বলছেন তাদের বাড়িঘর নাই? তো বুলবুল বলছে আছে নেত্রী। শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই? বুলবুল বলছেন জি আছে। শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? এরপর শেখ হাসিনা বলেন আমাদের ঘর বাড়ি নাই, তাদেরও ঘর বাড়ি থাকবে না। মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরি দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন। এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড, কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি। তো আমি বরাবরই তখনও একটা কথা বলছি, এখনো বলি, বাংলাদেশে না সারা পৃথিবীতেই সম্ভবত, তবে আমাদের দেশে একটু বেশি, ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না, ভালো কাজের মেসেজ কেউ নেয় না। কিন্তু যেটা মন্দ কাজ, খারাপ কাজ, প্রতিহিংসা, প্রতিশোধ, মানে এই মেন্টালিটির যে জিনিসগুলো আছে, ওই যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিচ্ছেন আপনি তো দিয়ে ফেলছেন, কিন্তু সে কিন্তু পাল্টা আপনার চড় দিবেন, আপনার ঘাই দিয়ে দেয়। কেন? এটা তার প্রতিশোধ। রাগ আর প্রতিশোধ দুই রকম হয়। তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, কোট আনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি, কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে। এখন এগুলার ইফেক্ট মামলার মধ্যে কি পড়বে? ওনার প্রত্যেকটা কথোপকথন মামলার বেলায় কিন্তু এখানে সাক্ষ্য হিসাবে চলে আসছে। তো এখানে আপনার যতটুকু বোঝা গেছে যে হয়তো তাদের জন্য আইনি প্রোটেকশন বা আরো কোনো কিছুর ব্যবস্থা করা হবে, সময় বলে দেবে। এখন ওনার এই বক্তব্যগুলো ওনার বিপরীতেই কিন্তু প্রমাণ এবং সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মামলার রায় প্রকাশে এগুলা মানে এই মুহূর্তে সহায়ক ভূমিকা পালন করেছে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।